activenews24.com থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি সিফাত বন্যা। প্রতিদিনের মতো আমাদের সঙ্গে আজও আছেন একজন অতিথি। আপনারা জানেন যে activenews24.com এই পেজটি থেকে আমরা নিয়মিত লাইভ করি এবং আমাদের সঙ্গে থাকেন একজন করে বিশেষ অতিথি। আমাদের আজকের অতিথি লেখক রাশেদ রেহমান। কেমন আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো তো থাকতে হয়। আমাদের তো একটা বিশাল প্যান্ডামিক চলছে, তারপরেও আমাদের ভালো থাকতে হয়। এই সবকিছু মিলিয়েই তো ভালো থাকা। এর আগে আমি একটু দর্শকদের বলে রাখছি যে আমাদের activenews24.com এর পেজটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার দিবেন আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে। এবং আমাদের আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি। আমরা শুধু আলোচনাই করি না, আমাদের শিল্পীরাও আসেন, আমরা গান করি, কবিতা আবৃত্তি করি, আমরা শিল্প সংস্কৃতি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করি। আমাদের এই আলোচনায় যদি কোনো রকম আপনি উপকৃত হয়ে থাকেন, যদি অনুভব করেন, তাহলে অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং সবার আগে খবর পেতে অবশ্যই activenews24.com এর পাশে থাকবেন। এখন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। আমাদের আজকের অতিথি একজন লেখক। লেখকের নাম রাশেদ রেহমান। আমরা তার কর্মযজ্ঞ সম্পর্কে জানবো এবং জানবো তার সম্পর্কে, তার শিল্প ভাবনা সম্পর্কে এবং বর্তমান সময়ের সাহিত্য চর্চা সম্পর্কে আমরা জানবো। আমি প্রথমেই আপনাকে প্রশ্ন করব যে আপনি তো একজন লেখক, তাহলে অবশ্যই বই বের হয়েছে। সেখান থেকেই আমি প্রশ্নটা করতে চাই, আপনার এই পর্যন্ত কতগুলো বই বের হয়েছে এবং এর মধ্যে কাব্যগ্রন্থ কয়টি, তারপর কয়টি উপন্যাস বা অন্যান্য আরো অনেক ধরনের লেখা থাকে? একটি দর্শকের মন্তব্য আছে, আমরা প্রশ্ন উত্তর পরে শুনছি। দর্শক লিখেছেন, KH তুষার আহমেদ লিখেছেন নাইস। অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। লেখক, আপনার কাছে প্রশ্ন ছিল। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? অ্যাক্টিভ নিউজ 24 আয়োজিত আজকের এই সাহিত্য আড্ডায় আমাদের সাথে আছেন, যিনি সঞ্চালনে আছেন, একজন গুণী অভিনেত্রী এবং উপস্থাপিকা। আপনাকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের সাহিত্য আড্ডা। আমরা মূলত তরুণ লিখিয়ে নিজেকে সাহিত্যিক কবি এখনো মনে করি না। তারপরও প্রশ্ন করেছেন আপনি। বই প্রথমত আগে পত্রিকায় লিখতাম এবং লিটল ম্যাগাজিনে লিখতাম। তারপর প্রথম 2004 সালে আমার একটা গল্পের বই বের হয়, নির্জন চরাচরে। তারপরে দুইটা গল্পের বই আমার, আধভাঙা জাত, একটা ছড়ার বই আছে, আবিরাঙা ছড়া, আর উপন্যাস আচিরন বেওয়া, নদীর নাম যমুনা, দুইটা প্রকাশিত হয়েছে। আর একটা উপন্যাস সামনে আসছে, ওপার এপার, এটা অনেক বড় উপন্যাস। তাছাড়াও আমার দুইটা কবিতার বই আছে, একটা টাইমলাইনের কবিতা তিউরি প্রকাশনী থেকে বের হয়েছিল, আর একটা ধানসিঁড়ি প্রকাশনী থেকে বের হয়েছে গত বই মেলায়, দুঃখ সুখের যমুনা। আর মূলত একটা সাহিত্য পত্রিকা করতাম, ক্যাপ্টেন, আমাদের উত্তরবঙ্গের প্রাণ পুরুষ, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শহীদ মনসুর আলীর নামে ওনাকে আমার অঞ্চলের মানুষ ক্যাপ্টেন নামে জানে। ক্যাপ্টেন একটা পত্রিকা করি আমি দীর্ঘ 11 বছর। ক্যাপ্টেন প্রায় 40টারও বেশি সংখ্যা করেছি। আপনি প্রশ্ন করেছেন সাহিত্য চর্চা এবং আমার বই সম্পর্কে। এখন সমকালীন সাহিত্য চর্চা নিয়ে বলতে গেলে তো অনেক কথা বলতে হয়। এখন সমকালীন সাহিত্য চর্চা, আমরা যারা তরুণ লিখিয়ে, অনেকে নিজেদের আবার তরুণ লিখিয়ে বলতেও লজ্জা পায় বা এটা প্রতিবাদ করে। একটা বই বের হয়েছে,
বা এই লেখালেখি করছে, এখনো বই বের হয় নাই, তারাও তো নিজেদের তরুণ লেখক বলতে বিব্রত বোধ করে। লেখকই কবি। তো আম, যারা শূন্য দশকে লেখালেখি করতেছে, এই প্রজন্মের যারা লেখালেখি করে আম, বা সমকালীন লেখালেখির মধ্যে আম, হচ্ছে লেখালেখি হচ্ছে, ভালো বই হচ্ছে, কিন্তু আম, আমারও কেমন জানি মনে হয় যে প্রকাশকরা পড়ে মানে পাণ্ডুলিপি পড়ে বই করে না। যার সাথে যার সম্পর্ক আছে, যাকে যে চেনে, এইভাবেই অনেক ক্ষেত্রে বই ছাপাছাপি হয় আর কি। পাণ্ডুলিপি পড়লে বা ভালো না হলে ছাপাবো না, এরকম টাকা নিয়ে ছাপাবো না, এরকম যদি থাকতো তাহলে ভালো বই বের হয়ে আসতো। আম, আমার এরকমই মনে হয়। আমি অনেক এই সমকালীন আমার প্রত্যেক বইমেলায় দেখা যায় যে তরুণদের, আমি যারা নতুন লিখে বা মানে প্রথম বই বের হয়েছে এরকম অনেকের বই আমার কিনতে মানে কিনি, যে উৎসাহ দেওয়ার জন্য। কিন্তু পড়তে গিয়ে দেখি যে অনেকে মানে বই করে শখে, আমার একটা বই থাকবে না কেন, বই থাকতেই হবে। আর এরকম প্রকাশকও আছে যারা দাঁড়িয়ে আছে, মানে টাকা নিয়ে বই করে দিচ্ছে। তো লেখালেখিটা তো আসলে গভীরের বিষয়, মানে ঐশ্বরিক প্রদত্ত একটা বিষয়, ঈশ্বর প্রদত্ত একটা বিষয়। যে ওহী নাজিল না হলে আসলে লেখকরা লিখতে পারে না, কবি বলেন লেখক বলেন। যেমন অনেকে আছে যে রান্না করতেছে লিখতেছে, মানে যখন যেটা মানে মাথার ভিতর চলে আসে তখন সেটা সে লিখে ফেলার চেষ্টা করে আর কি। তো আমি মূলত মনে করি এই সময়ে বা এই সমকালীন সাহিত্য আম, যেটা হওয়ার কথা ছিল, পাশ্চাত্যে যেটা হচ্ছে শূন্য দশকের কবি সাহিত্যিকদের মধ্যে, আমার মনে হয় হচ্ছে না এরকম লেখালেখি। এরকম হচ্ছে না, মানে আরো মানে আশাবাদী ছিলাম এই প্রজন্মের, মানে অনেকে লেখে, আবার অনেকে স্বঘোষিত কবি, নিজেকে মনে করে সে প্রতিষ্ঠিত একজন লেখক। কারণ এটা হয়তো ফেসবুকের কল্যাণে, ফেসবুকে একটা লেখা তৈরি করে আমি ছেড়ে দিচ্ছি আম, আমার ইচ্ছা মতো, না সম্পাদক আছে, না এডিটর আছে, মানে কেউ দেখতেছে না, আমি সম্পাদক, আমি সব, হ্যাঁ আমি জাজ। আর ফেসবুকে একটা গ্রুপ আছে, মানে অনেকেই আছে যে এটা বাহাবা দেওয়ার জন্য লেখার সাথে একটা সুন্দর ছবি দিচ্ছে, এখন অসাধারণ নাইস এইরকম নানান রকমের, হ্যাঁ ভেরি নাইস, নানান রকমের কমেন্টস আসতেছে। আহ, এটা ছবির কারণে আসতেছে না লেখার কারণে আসতেছে, এটা বোঝা কঠিন। তো বাহাবা দিচ্ছে নাকি কেউ, একটা আমি দেখছি একটা পোস্টে দেখছি একটা কবিতা, সুন্দরী এক কবির, তো 900 কমেন্ট, 900 কমেন্টের মধ্যে একটা কমেন্টও পড়ে নাই যে কবিতার এই 8টা বানান ভুল আছে, বা অথবা ইনবক্সে করে দিতে পারতো তাকে, এরকম করে দিতে পারতো, মানে এই কমেন্টেও এইসব ঠিক করা যায়। বা কেউ বলে নাই যে মানে সবাই এত বাহাবা দিছে যে তার কবি বানায় ফেলছে, মানে এইভাবেই অনেকে কবি হয়ে নিজেকে মানে কবি দাবি করে বা লেখক দাবি করে লেখক হয়ে যাচ্ছে। আর আহ, তারপর বলেন। আমরা অনেক কিছুই শুনলাম। আসলে এই ঘটনাগুলো কিন্তু সত্যি। এর মধ্যে দর্শক কিছু মন্তব্য করেছেন, সেই মন্তব্যগুলো পড়ে আসছি এবং পরবর্তীতে আপনার লেখা নিয়ে যাব, লেখার বইগুলো সম্পর্কে জানবো এবং জানবো সাহিত্যের আরো আরো অনেক বিষয় সম্পর্কে। আমি দর্শকদের মতামত একটু পড়ে নিচ্ছি। সালেহীন কামাল উনি লিখেছেন, আজকের বিষয় কি? আজকের বিষয় আপনি হয়তো এতক্ষণে বুঝেছেন, এবং আমি শুরুতেও সম্ভবত বলেছি আমাদের আজকের বিষয় হচ্ছে সাহিত্য আড্ডা। সাহিত্য নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন আপনি আমাদের আজকের অতিথির কাছে বলতে পারেন। মোহাম্মদ হাসান ইমাম উনি লিখেছেন, আপনাদের দুইজনকে ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং সবার আগে খবর পেতে activenews24.com এর পাশে থাকুন এবং আমাদের এই পেজটি লাইক শেয়ার করে এবং মন্তব্য করে আপনার মতামত জানিয়ে দিন। ধন্যবাদ দর্শকদের। আমি আপনাকে প্রশ্ন করতে চাই এখন যে এই যে লেখালেখিতে আসা, আপনি বললেন যে এটা ঈশ্বর প্রদত্ত। উম, তা কিভাবে এই লেখালেখিতে এলেন? কখন আপনি টের পেলেন যে আপনার মধ্যে আসলে কিছু আছে সৃষ্টি করার মতো? সেই বয়সটা কত আসলে? এটা এটা
মূলত মানে একটা সময় ছিল, এটা ৯০ দশকের শেষ মাঝামাঝি, যে রেডিওতে চিঠি লেখার একটা বিষয়। তো আমরা চিঠি লিখতাম রেডিও, সকালের দর্পণ, তারপরে রেডিও ম্যাগাজিন উত্তরণ, সমাবেশিতে চিঠি লিখতাম। তো কবিতার মতো করে যে যত সুন্দর করে চিঠি লিখতে পারতো, শফিকুল ইসলাম বাহার ভাই আরো কয়েকজনের উপস্থাপনায় ওই চিঠিগুলো পড়া হতো। মানে আম তখন চিঠি লিখতাম, আর আমাদের বগুড়ার ২ টা পত্রিকা ছিল। ওখানে লেখা দিতাম। তো আমার মনে আছে, আম এটা আমি তখন হয়তো 7-8 এ পড়ি। আ তখন আ মানে মা দিবসে একটা ছোট গল্প, ১০ লাইনের ছোট গল্পের একটা আহ্বান করা হয়েছিল। তো আমি তখন একটা মানে গল্প লিখেছিলাম, যেটা আমি এখন একটা ভিজুয়াল একটা শর্ট ফিল্ম বানাইছি ওই গল্পটা দিয়ে, কবিতার মতো কইরা। যে মা দিবস, মাকে নিয়ে ১০ লাইনের একটা গল্প লিখেছিলাম। তো ওই সময়ে এই গল্পটা উম ইনকিলাবে ১ম স্থান অর্জন করছিল এবং ৳৩০০ প্রাইজ বন্ড দেয়া হয়েছিল আমাকে। আ তারপর মনে হইছে যে মানে লিখতেছি, মানে কবিতা হোক বা চিঠি হোক, হচ্ছে কিছু এরকম মনে হইছে আমার কাছে। আম চিঠি লিখতাম। চিঠিগুলা এখন আমার এই যে দুঃখ সুখের যমুনাতে এই চিঠিগুলা আছে কবিতা আকারে। যেমন আম নিরন্তর ছুটে চলা। এটা অনেকবার শফিকুল ইসলাম বাহার ভাইয়ের উপস্থাপনায় আমি শুনেছি। সকালের দর্পণে বলতো। মানে এটা তার মুখস্থ হয়ে গিয়েছিল। আর রেডিওতে আগে ওই একটা সময় ছিল যে ওই বিভিন্ন বিজ্ঞাপন তরঙ্গের প্রোগ্রাম হতো। ওইখানেও চিঠি লিখতাম। ওই চিঠিগুলা পড়া হইতো। মানে এই যে চিঠি লেখালেখি বা পত্রিকায়ও লেখা দিতাম, বা এইভাবেই মানে আসলে লেখাটা ভিতর থেকে মনে হইছে যে আমি লিখতে থাকি, বা আর প্রচুর পড়া হইছে আমার। আমি যখন 6 এ পড়ি তখন আমি ব্র্যাক থেকে শাহনামা উঠাইছিলাম। আ সম্ভবত ৳20 দিয়ে শাহনামা। অনেক বড় বই, যেটা আমার তখন পড়ার কথা না। এবং শাহনামার প্রত্যেকটা শব্দ চয়ন তো অনেক কঠিন। আ আর পাশ্চাত্যের বইগুলি আমি বেশি পড়তাম। তো ওই সময় থেকে মানে আমার এমনটা মনে হয় যে আমি যে পরিমাণ এই বয়সে, আ মানে একটা বয়স ছিল যে এরকম আমি বলতাম যে আমি যে পরিমাণ ভাত খাইছি এই পর্যন্ত, তার চেয়ে বেশি বই পড়ছি। মানে সাহিত্যের বই। তো এই পড়ার থেকে মনে হইছে কিছু লিখি। তো একটা সময় মানে একটা গল্পের বই লিখলাম 'নির্জন চরাচরে'। তো ওই গল্পের বই আমি ২০০ র মতো বই ছাপাইছিলাম। ১ মাসেই বই শেষ। তারপরে আবার ছাপাইছি, ৩ বার ছাপাইছি এই বইটা। তো এইভাবেই আমার শুরু। তারপরে একটা আঞ্চলিক আবহের মধ্যে তৈরি। মানে আমার শৈশব কৈশোর কেটেছে। মানে ছেলেবেলা, শিশুবেলা একটা আঞ্চলিক আবহের মধ্যে কেটেছে। প্রমত্ত যমুনার চরে আমার জন্ম। আ সিরাজগঞ্জ কাজীপুরের আ অত্যন্ত চরে আমার জন্ম। যেখানে মানে রাতে নদীর এই যে ঢেউয়ের শব্দ, বা কাশফুলের যে এই যে দোলা লাগা, এই আ সাদা মেঘের ভেলার মতো যে ঢেউ খেলা, বা নদীর এই যে তরঙ্গ, মাঝিদের যে বৈঠা বাওয়া, দাঁড় টানা, এই গুণ টেনে অনেক দূরে চলে যাওয়া, বা পাল উঠায়ে বা মানে ঢেউ কেটে যাওয়া। এই জিনিসগুলো দেখতে একটা সময় মানে আমার মনে হইছে যে আমি একটা মানে মহা সাহিত্যের সাগরের মধ্যে আছি। কেন আমি লিখতে পারব না? মানে আমার অঞ্চলে যে সাহিত্যের অসংখ্য উপকরণ আছে। তো কিছু বই পড়া আছে, যেমন নদীর পাড়ের মানুষের জীবনযাত্রা। আমি যে অঞ্চলে বড় হয়েছি, এই অঞ্চলের যে কৃষ্টি, এই অঞ্চলের যে আম টানা সাহিত আ টা টানাপোড়েন, বা এই অঞ্চলের যে আম কৃষ্টি কালচার, এই বিষয়গুলা দেখতে তো আমার একটা সময় মনে হইছে যে এই জিনিসগুলা যদি আমরা মানে লিপিবদ্ধ করে রাখি, একটা সময় এটাই সেরা সাহিত্য হবে। তো এইভাবেই আমি যখন 9 এ পড়ি, তখন আমার ১ম উপন্যাস আমি লিখে ফেলি, যেটা 'আজীবন বেওয়া' নাম। আমার এই উপন্যাসে একটা উপন্যাস থেকে ১২ টা উপন্যাস করার উপকরণ এই উপন্যাসে আছে। মানে এটা আমার ধারণা যে আমার অঞ্চলের মানুষের মানে সাধারণ নিম্ন আয়ের মানুষ যারা ছিল, তাদের মানে এরা বাৎসরিক চাকর লাগতো। কেউ এই সিলেট কাবারে যাইত।
বা এই যে নদী ভাঙা মানুষগুলা যারা জমি জমা, একজনের অসংখ্য জমি ছিল যারা নদী ভাঙা, এরা সব নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার পরে এই যে মানুষদের যে টানাপোড়েন, সচ্ছল পরিবারগুলো অসচ্ছল পরিবার রূপান্তরিত হওয়া, মানে ভাঙা গড়ার যে একটা গড়া ভাঙার যে একটা গাণিতিক পত্তন, এটা ঘটে এসেছিল কালে কালে জলে জলে। এটা দেখতে দেখতেই আমি বড় হয়েছি। আর এই এই আমার বড় হওয়া, আমার ছেলেবেলা, আমার বাস্তবতা, আমার যে জীবন ঘনিষ্ঠতা, এসবের মধ্যেই আম আজীবন বেওয়া, যেমন আজীবন বেওয়ার মধ্যে অসংখ্য চরিত্রের মধ্যে আমি আছি। আজ হোক কাল হোক আজীবন বেওয়া মানে প্রত্যেক পাঠকের কাছে গেলে আমার বিশ্বাস এটা একসময় একটা অবস্থান দাঁড়িয়ে যাবে। তো এই যে আমার মনে হয় যে এটা যদি আরো পরে এসে লিখতাম, আরো শব্দ চয়নে আরো গভীরতা আসতো। বা আবার কেউ কেউ বলে যে, যেমন আমার এই যে নতুন একটা উপন্যাস অনেকেই পড়ে আমাকে বলেছে যে আরেকটু নিচে, মানে এত চাপ দিয়ে লেখা যাবে না, বা এত গভীরের শব্দ দিয়ে লেখা যাবে না, বা সাধারণ পাঠকের কাছে পৌঁছাতে হবে। এই যে বিষয় আমার আজীবন লেখার পরে আমার মনে হয়েছে যে আমি যদি আরো পরে আরো ম্যাচুরিটির পরে লিখতাম, এইটা আরো ভালো হইতো। আমার মনে হয় আপনিও পড়েছেন আজীবন বেওয়া, আহ আমি যতদূর জানি। এবং এই আজীবন বেওয়া বইটার আমার কাছে প্রায় 200-র উপরে, মানে দামি দামি লেখকের প্রায় 200 থেকে 265টা রিভিউ আছে আমার কাছে, এবং যার যার মতো করে ব্যক্তিগত ওয়ালে রিভিউ দিছে, এটা আমি সংগ্রহ করে রাখছি। তো এইভাবেই ধীরে 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 একটা সময় আম, সাহিত্যটা তো মূলত আমি এটা আহ, বলা যায় যে প্রথম শুরু করেছিলাম যে শখের বশে, বা আমার ওই যে দায়বদ্ধতার কথা যে বললাম, যে শখ ছিল যে এরকম, তারপরে দায়বদ্ধতা ছিল যে আমি যে এই যে মানুষ, এই যে দারিদ্র পীড়িত মানুষগুলা, নদী ভাঙা মানুষগুলা, এদের যে বাস্তবতা, আমি নিজেও এটার শিকার, এই বাস্তবতাটা যে আমি দেখে আসতেছি, এটা লিপিবদ্ধ করা দরকার। এই মানুষগুলা বেঁচে থাক আমার লেখার মধ্যে একটা মলটবদ্ধ মানে আকারে। তো এই দায়বদ্ধতা, সামাজিক দায়বদ্ধতা বা মানবিক দায়বদ্ধতা থেকেই আমার এই উপন্যাস তৈরি করা। ধীরে ধীরে এইভাবেই হয়েছে, মানে আহ কখনো কখনো ফেসবুক স্ট্যাটাস, কখনো কখনো এই যে নানা রকমের ঘাত প্রতিঘাত, রাষ্ট্রীয় সমস্যা, তারপরে ক্রাইসিস, বিভিন্ন ক্রাইসিস পিরিয়ডে ক্রাইসিস নিয়ে লেখা, এগুলো মানে জমতে জমতে একটা বই ধীরে ধীরে এরকম ভাবেই অনেকগুলো বই হয়ে গেছে আর কি। তারপর ধন্যবাদ আপনাকে। এভাবেই আসলে শুরু হয় কাজের আহ, সৃষ্টি। একটার পর একটা যখন প্রাপ্তি তৈরি হয়, তখনই কিন্তু কাজের প্রতি আরো দায়বদ্ধতা তৈরি হয় এবং কাজের প্রতি আগ্রহও বাড়ে, যে যে কাজটাই করে। আর আহ, লেখালেখি তো একটা শক্তির বিষয়। আমার কাছেও মনে হয় এটা সৃষ্টিকর্তা প্রদত্ত একটা শক্তি। তো ওইখান থেকে লেখকদের আসলে অনেক বড় কিছু মনে হয় আমার কাছে। তো যাই হোক, দর্শকের মন্তব্য আবার পড়ে নিচ্ছি। ইসমাইল রঞ্জু লিখেছেন ধন্যবাদ দুজনকে, এবং আজিজুর রহমান লিখেছিলেন, অ্যাক্টিভ নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক, উনি লিখেছিলেন যে আলোচনা খুব সুন্দর হচ্ছে এবং ভালো লাগছে দুজনকে। আপনাদের দুজনকে ধন্যবাদ, এবং আমাদের আজকের লাইভটি শেয়ার করে আমাদের পাশে থাকুন। activenews24.com এ সবার আগে খবর পেতে আমাদের পেজে লাইক দিয়ে রাখবেন। সম্প্রতি আপনার একটি বই বের হয়েছে, নদীর নাম যমুনা, এবং সেই নামে আপনি আপনার মেয়ের নামও রেখেছেন। কিছুদিন আগে আপনার মেয়ে হয়েছে, যমুনা। তো জি জি। এই যে নিজের সৃষ্টিকে, দুটোই তো নিজের একটা সৃষ্টির জায়গা। তো এই যে দুইটা বিষয়কে একসাথে করে আনলেন, এই বিষয়ে যদি বলতেন, মেয়ে এবং বই, এই বিষয়ে একটু জানতে চাই, বই আসল সম্পর্কে। মানে ধন্যবাদ আপনাকে শ্রীপাদ বন্যা, ধন্যবাদ আপনাকে। আমরা অ্যাক্টিভ নিউজের সৌজন্যে আজকের সাহিত্য আড্ডা
সুপ্রিয় সঞ্চালক, প্রিয় উপস্থাপিকা, অভিনেত্রী সিফাত বন্যা, আজকে যে বইটার কথা বললেন নদীর নাম যমুনা, মানে আজীবন বেওয়া আর নদীর নাম যমুনা কাছাকাছি, মানে একই অঞ্চলের। মানে আজীবন বেওয়াতে আমি যেটা শেষ করতে পারি নাই, এরকম একটা উপাখ্যান। নদীর নাম যমুনা আমার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি কলেজ থেকে ফেরার পথে নৌকাডুবিতে 18 ঘন্টা পানিতে ছিলাম। আমার ওই নৌকাতে বাঁশ বোঝা একটা নৌকা ছিল। ওই নৌকাতে 23 জনের মতো লোক ছিল, 16 জন মারা গিয়েছিল। তার 6-7 জন, 6 জন সম্ভবত জীবিত ছিল, তার মধ্যে বেঁচে যাওয়া আমি একজন। তো ওই 18 ঘন্টার আমার জলের শরীরে বেঁচে থাকার যে গল্প, সেই সাথে তখনকার যমুনায় যে মানে সাধারণ মানুষের আত্মহত্যা বা মানে যে জলের সলিল সমাধির যে গল্পগুলো, মানে যমুনায় অসংখ্য এখানে দীর্ঘদিন, মানে আমি যতদিন তার আগে থেকেও যে কোনো লাইফ সাপোর্ট বা কোনো কিছু নিয়ে কেউ পারাপার হয় না। এখানে অসংখ্য নৌকাডুবি হয়েছে। এখানে এমনও হয়েছে যে বিয়ে করে বর কনে আসতেছে, নৌকাডুবিতে সবাই মারা গেছে, এরকম ঘটনা অনেক ঘটছে। যে এই যে আমার দেখা মানে যমুনার জলে যে সলিল সমাধিগুলা, এই সব বিষয় আর তখনকার সময়ের আম কিছু পরিবারকে আমি নিয়ে আমার এই নদীর নাম যমুনা উপন্যাসটা তৈরি করেছি। এটা দীর্ঘদিন প্রায় 3-4 বছরই করা আমার। আর 2021 সালের 5 তারিখে, 4 তারিখে সম্ভবত আমার বইটি আসছে হাওলাদার প্রকাশনী থেকে। তারপরে আমার মেয়ের জন্ম। আসলে আমরা যেন, মানে আমরা যারা যমুনার চরপাড়ের মানুষ, আমরা যমুনার অসংখ্য ঘাত প্রতিঘাতের শিকার যমুনার দ্বারা। এবং কতবার যে 7-8 বার বাড়ি ভেঙেছি আমি নিজে আমার বয়সে। যমুনার পেটেই আমাদের সকল জমি সম্পত্তি। তারপরও যমুনার কাছে কেমন জানি একটা ঋণ থেকে যায় আমাদের। মানে ওই যমুনাটাকে ভালোবাসতে বাসতে একটা জায়গায় চলে এসেছে যে ওই ভালোবাসার জায়গা থেকে বইয়ের নাম নদীর নাম যমুনা। আর আমার প্রিয় কন্যা, আমার মা নাই, 3 বছর আগে আমার মা মারা গেছে। তো আমাদের পরিবারে মানে এই একটা মেয়ে সন্তানের খুব প্রয়োজন ছিল, বা আমি এরকম যে আমার মেয়ে আগেই এরকম বলা ছিল যে আমার মেয়ে হইলে যে আমি নাম রাখবো যমুনা। তো এইভাবেই আসলে যমুনার প্রতি যে আমাদের প্রেম, শুধু আমার না, চরপাড়ের মানুষ যারা আছে সবারই যমুনার প্রতি আলাদা একটা, মানে মানে একটা গভীরের জায়গা থেকে ভালোবাসার একটা জায়গা তৈরি হয়ে গেছে সবার। আর ওই জায়গা থেকেই মূলত নদীর নাম যমুনা বা মেয়ের নাম যমুনা এরকমটা চলে আসছে। তো আমি দেখছি এই নামটা সবাই অনেক ভালোভাবে নিচ্ছে। কালকে একটা সাহিত্য আড্ডায় ছিলাম, ওখানে দেখলাম সবাই জানে এটা। হ্যাঁ, এটা মিষ্টি খাওয়াকে এই বিষয়গুলো নিয়ে। তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। আর এই যে আমার নদীর নাম যমুনা, এটা হাওলাদার প্রকাশনী থেকে এসছে, এরকমারিতেও পাওয়া যাচ্ছে। আম, নদী কেন্দ্রিক অসংখ্য বই আছে নদী কেন্দ্রিক, নদীর নামে। কিন্তু আমরা যমুনা চরপাড়ের মানুষ যারা, আমি এটা মনে করি যে যমুনার চরপাড়ের মানুষ যারা, আমরা যে জীবনের সাথে পরিচিত, এটা কেউ দেখে নেই, এই বইটা না পড়লে জানতে পারবে না। আমরা যে আহ জীবন, নদীর সাথে যে জীবন ঘনিষ্ঠতা নিয়ে বড় হয়েছি, আমাদের যে এই কথাগুলো যারা এই বইটা, মানে আসলে আমি যারা যমুনার আশেপাশে থাকে তারা, এবং আমরা যারা, মানে অসংখ্য মানুষের এখানে একটা অঞ্চলের আঞ্চলিক 50 বছরের আঞ্চলিক আবহ তুলে এনেছি, এবং 50 বছরের অসংখ্য মানুষের যে হৃদয় বিদারক চিঠিগুলো আমি এটা উঠায় নিয়ে আসছি। আমাদের এখানে এমন হয় যে ঈদের দিন নামাজ শেষে যে সবাই পিতামাতার কবরের কাছে যা যা জিয়ারত করে, এটা করতে পারে না। কবরটা ভেঙে গেছে নদীতে, নদীর কিনারায় যা দোয়া করে, কান্নায় বুক ভাসায়, বা কবরের কাছে দাঁড়াতে পারে না। এই যে জায়গাগুলো তো অনেক, মানে আহ আহ, ক্ষত
মানে হৃদয়ে অনেক এই ক্ষতগুলো থেকেই আমার আসলে এই নদীর নাম যমুনা তৈরির আম, উৎস মানে বলা যায়। তো নদীর নাম যমুনা আপনারা পড়ে দেখবেন। আমি যতটুকু আহ, এই আমাদের এই চরপাড়ে মানুষ যে কি রিস্ক নিয়ে পারাপার হয়, এখানে মানুষ মারা গেলে তার দায় নেওয়া কেউ কেউ নেয় না। তারপরে আহ, এই যারা নৌকা মালিক যারা আছে তারা কোনো মানে একই নৌকাতে গরু মহিষ আর মানুষ একসাথে পারাপার করে না, ছিট আছে, নানান রকমের সমস্যা। এই সমস্যা নিয়ে কিছু বলারও নাই, সিন্ডিকেট আছে। তো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা কিন্তু নিয়েই সাধারণ মানুষ পার হচ্ছে। সাধারণ মানুষ না, সবাই পার হচ্ছে। যারা কথা বলবে তারা ফ্রি পার হয়, যার কারণে কথা বলে না। যে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমি উঠাই নিয়ে আসছি এই বইটাতে। মানুষের যে আসলে দারিদ্র পীড়িত মানুষ না, চরপাড়ের যে মানুষ, সব মানুষের যে ভিতরের যে আকুতি, এই আকুতি এবং ভিতরের যে গভীর ক্রন্দন, এটা আমি তুলে নিয়ে আসছি নদীর নাম যমুনা উপন্যাসের মাধ্যমে। ধন্যবাদ সিফাত বন্যা। শুনতে পাচ্ছেন আপনি? আমরা অনেক কিছু জানলাম নদীর নাম যমুনা সম্পর্কে। আর নদীর নাম যমুনা বইটির জন্য শুভকামনা, এবং আমাদের ছোট্ট মামুনি যমুনার জন্য শুভকামনা। বাবার মতোই বুদ্ধিদীপ্ত হয়ে বেড়ে উঠুক আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে। যমুনার জন্য শুভকামনা। দর্শকের মন্তব্য পড়ে নিচ্ছি আবার। দর্শক লিখেছেন সৈয়দ কামাল আহমেদ, বইটি কোথায় পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তরটা নিয়ে নিচ্ছি লেখক আপনার কাছ থেকে। নদীর নাম যমুনা বইটি কোথায় পাওয়া যাবে? ঢাকার শাহবাগের সবগুলো প্রকাশনী, সবগুলো বই ঘরেই পাওয়া যায়। আর তাছাড়া রকমারিতে পাওয়া যাচ্ছে, সে রকমারিতে নক করলে পাওয়া যাবে। এবং আমার ইনবক্সে যদি আপনারা ঠিকানা দিয়ে রাখেন, আমি কুরিয়ার করে দেব। ঠিক আছে, দর্শক শুনলেন, রকমারি.com-এও পাওয়া যাচ্ছে অনলাইনে। রকমারি.com থেকে আপনি নদীর নাম যমুনা বইটি সংগ্রহ করতে পারেন, এবং শাহবাগ থেকেও সংগ্রহ করতে পারেন। এবং আমাদের অনুষ্ঠানের দেখছেন, আমাদের তো একটি পেজ আছে, যদি আমাদের ইনবক্স করেন আমরা চেষ্টা করব বইটি সংগ্রহ করে দেওয়ার জন্য, মানে আপনাকে লিঙ্কটা তৈরি করে দিতে পারবো। তুষার আহমেদ লিখেছেন, কবিতা শুনতে চাই। কবিতা তো অবশ্যই শুনবো একটি এখন। লেখক আপনার কাছ থেকে, আপনার লেখা কাব্যগ্রন্থ আছে, সেখান থেকে আপনি যদি একটি কবিতা আমাদেরকে পড়ে শোনাতেন। দর্শকেরও অনুরোধ আছে, একটি কবিতা শুনতে চাই। আচ্ছা, প্রথমে একটা কবিতা পড়বো। কবিতা বলা যায় না, ছড়ার মতো, ছন্দে করা। এই নদীর নাম যমুনাতে দেওয়া আছে। আর গদ্য কবিতাও পড়বো আমি আজকে। আমার দুঃখ সুখের যমুনা বই থেকে পড়ছি। আসলে ওই যে হাতে কের গুনে গুনে, মানে কায়ের গুনে গুনে বলে যে, বা ছন্দে বা মাত্রা এইসব যে ফলো করে লেখা, এটা আমার 19 মাত্রার একটা, প্রত্যেক লাইনে 19টা অক্ষর আছে এভাবে লেখা, এবং প্রত্যেক লাইনে 2টা করে শাসাঘাত আছে, এবং ছন্দমিল অন্তমিল দিয়ে একটা কবিতা লেখার চেষ্টা করেছি এরকম। দুঃখ সুখের যমুনা। যমুনারে তোর চরে জন্মেছি, বুকে জমা সেই স্মৃতি, তীর ভাঙনি নিঠুর প্লাবনী, ভুলব না তবু প্রীতি। শান্ত নদীর অপরূপ শোভা দেখেছি নয়ন ভরে, মাছরাঙা ঘুঘু গাংচিল বক উঠত চরে চরে। পাল উড়াইয়ে পানশিরা যেত কখনো বা গুণ টেনে, ছলাৎ ছলাৎ বাইতো মাঝিরা বৈঠা হলো গেহেনে। কলার ঢঙুরে জুতা পরে পায়ে হেঁটেছি দুপুর হলে, তপ্ত বালুর মরুময় চর দু পায়ে গেছি দোলে। ভেজা বালি দিয়ে অট্টালিকাও গড়েছি তটে বসে, একটু বালি শুকিয়ে গেলেই পড়তো তা খসে খসে। নলনল আর ঝাপুর ঝুপুর, আরো কত জল কেলি, গামছাতে ভরে ছোট মাছ ধরে নদীতে দিয়েছি ফেলি। রিনিঝিনি সুর কত যে মধুর, ঢেউ তুলে কাশ ফুলে, বগদির শাড়ি বালিহার চিল ডুবে নিত মাছ তুলে। বর্ষা এলে পলি আর পলি, উর্বর মেঠো প্রান্তর, সোনার ফসলে অবারিত চর ভরে দিত অন্তর। যেখানেই থাকি
সদা মনে রাখি জন্মদাত্রী নদী, তোর বুক চরে মরি যেন আমি প্রার্থনা নিরবধি। এগুলো এক সময়ের কবিতা, জীবনানন্দের সময় যে এগুলা কবিতা হইতো, চমৎকার কবিতা হইতো। এখন তো মানুষ গদ্য কবিতায় লেখে, গদ্য কবিতাও আছে। আহ শ্রীপদ বন্যা আপনাকে বলছি। তারপর অনেক সুন্দর লাগলো, অনেক সুন্দর। মানে ছন্দময় কবিতা, ছন্দ তাল এগুলো যে আপনি বললেন যে একসময়ের কবিতা। তো বর্তমান যুগে গদ্য কবিতা লিখে, হ্যাঁ, এটাকে আধুনিক ফরম্যাট বলা হয়। কিন্তু এই যে সেখান থেকে একটা প্রশ্ন করি যে আমার কাছে কিন্তু রবীন্দ্রনাথ এখনো আধুনিক। রবীন্দ্রনাথ, নজরুল, তারপর হচ্ছে উপন্যাস যদি বলি যে মানে অনেক বড় বড় লেখক আছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিম আছেন। মানে এই যে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গিয়েছেন যারা সেই যুগে, তাদের পরেও কি বর্তমানে এই যে লেখালেখি হচ্ছে, সাহিত্য চর্চা হচ্ছে, এদের কি খুব প্রয়োজন ছিল, বা মনে রাখার মতো কোনো লেখক কি তৈরি হচ্ছে, মানে টিকে থাকার মতো আর কি? যেমন আমরা 150 বছর ধরে রবীন্দ্রনাথের সাথে আছি, এবং আমার মনে হয় যে বাংলা যতদিন টিকে থাকবে, বাংলা সাহিত্য যতদিন টিকে থাকবে, রবীন্দ্রনাথ, নজরুল এরা টিকে থাকবেন। এখন কি এই সময়ে সেরকম কোনো লেখা বা লেখক তৈরি হচ্ছে, মানে আমাদের সাহিত্য চর্চা হচ্ছে? ধন্যবাদ আপনাকে, অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন। বিষয়টা হলো যে আমরা একটা সময় রবীন্দ্রনাথ, নজরুল পড়ে পড়ে বড় হয়েছি, এখনো পড়ি। এখনো আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার দেশে যায়। এই কথাগুলো কিন্তু এখনো আধুনিক মনে হয়, এবং এটা আমার মনে হয় আর 100 বছর পরেও আর মানে আধুনিকই মনে হবে। আমি লালন সাঁইজির মনে একটা গান আছে যে, কারো রবে না এ ধন জীবন ও যৌবন, তবে কেন মন এত বাসনা। কিন্তু ওই সময় তিনি এত অত্যাধুনিক গান লিখে গেছেন। তো তারপরে কেন লিখছি আমরা, কেন লেখার কি প্রয়োজন ছিল, এরকম একটা প্রশ্ন করা হয়েছে। বিষয়টা হলো যে আমরা তো লিখতেছি, কিন্তু সেই মানে ওই ধাঁচের লেখাকে আমরা আসলে তৈরি করতে পেরেছি কিনা। আমার মনে হয় না যে জীবনানন্দ দাশের সময়ে যে কবিতাগুলো ছিল, তিনি কবিতা মনে করতেন না, কিন্তু এখন সেটা কালোত্তীর্ণ কবিতা। তো ওই সময় এমন পঞ্চপাণ্ডব নামে কবি যারা ছিল, তারা কিন্তু তাকে নানান রকম ভাবে ধুয়ে দিছে, যে কবি না, হ্যান ত্যান, এই সেই নানান রকম ভাবে তাকে বলা হয়েছে। কিন্তু আমরা কি তারও নিচের 100 বছর, আরো 100 বছর পিছিয়ে গেছি আমরা। তারও নিচের লেখা আমরা লিখতেছি, যে লেখাগুলো আমাদের এখনো দাঁড়ানোর জায়গা পাচ্ছে না। আমি আধুনিকতার নামে বা আধুনিক কবিতার নামে এমন কিছু লিখতেছি, বাজারে ফর্দ, সেটাও কবিতা বলে চালিয়ে দিচ্ছি। কিন্তু বিষয়টা হলো কবিতার যে সংজ্ঞা আমরা জানি কিনা। আমি কবিতা লিখতেছি, একটা কবিতার মধ্যে গল্প থাকতে হবে, সামাজিক স্লোগান থাকতে হবে, আবশ্যম্ভাবী শব্দের সুবিন্যস্ত প্রয়োগ থাকতে হবে, আবশ্যম্ভাবী শব্দের সুবিন্যস্ত প্রয়োগ, এবং গল্প থাকতে হবে মাস্ট, সামাজিক স্লোগান থাকতে হবে, মানবিক দায়বদ্ধতার স্লোগান থাকতে হবে। আছে কি কোথাও আমরা এরকম লেখা আসলে তৈরি করতে পেরেছি কিনা? আমার মনে হয় না, কারণ আমরা যা করতেছি, হ্যাঁ, অমুক তমুক, এই যে আজকে যারা, মানে ওই যে তুমি যে আমার কবিতা, সেই যে আমলের গান, সাত সাগর পাড়ি দিয়ে সৈকতে পড়ে আছি, অনেক আগের গান। এই গানগুলো এখনো আছে, থাকবে, 1000 বছর পরেও থাকবে। কিন্তু মাঝখানে অনেক এই উলালালা এসে গেছে, আরো আসবে, এটা চলে যাবে, এটা থাকবে না। আমার মনে হয় এরকম সাহিত্য হচ্ছে, এসব থাকবে না। এত বড় বড় বই হচ্ছে, বইমেলায় বিক্রি হচ্ছে, লাইন ধরছে, মানে সিগনেচার দেওয়ার যে লাইন, লম্বা লাইন, জেনারেশন জানে না। এই জেনারেশন, আমার তো মনে হয় যে আসলে ভালো বই পড়ার জেনারেশন না এটা। আপনি ভালো লেখা লিখবেন, কে পড়বে? আমাকে একজন বলছে হুমায়ুন আহমেদের নন্দিত নরকে আর শঙ্খ নীল কারাগার পড়তে। আমি পড়তে যাই, পড়ি নাই। আমি নিজেকে বড় মনে করে বলতেছি না, পড়ি নাই। আমার কেন জানি মনে হয়েছে এখান থেকে আমি মানে কিছুই শিখতে পারবো না।
কারণ হুমায়ুন আহমেদের যদি এইটা সেরা বই হয় তাহলে হুমায়ুন আহমেদ পরবর্তীতে থাকবে কিভাবে? উনি অনেক ভালো ভালো লেখা লিখেছেন, কিন্তু ওই কোন কোন লেখাগুলো আসলে আমরা এই মানে আমরা এত সহজ খুঁজতেছি কেন? আমাদের পাঠকের চেয়ে মগজ, আমাদের বোঝার জায়গা সব জায়গাতেই এরকম। পাঠক, দর্শক রুচিসম্মত আমরা পাচ্ছি না। রুচিসম্মত জিনিস হবে না, লেখাও হবে না, বই হবে না, হ্যাঁ, সিনেমা নাটকও হবে না রুচিসম্মত। কারণ পাঠক তো নাই, দর্শক তো নাই, মেধা মননের দর্শক নাই। একজন হুমায়ুন আহমেদ ওই ২ টা বই করার পরে তারপরে তো অনেক নিচে তিনি আরো নিচে এসে লিখছেন। মানে একসময় ১০০ তলায় থেকে লেখা শুরু করছে, করে ৪ তলায় এসে পাঠক ধরছে। সাদাত ভাইয়ের লেখে তারাও তো ওই যে আমি তার বই পড়ছি। সে আমার একটা বই পড়ে সে আমাকে বলছে যে, "এত উপরে লেখো কেন? নিচে আসো ভাই। পাঠক পাবা না।" তো আমার কথা হলো যে পাঠক পাওয়ার আমি এই কি যারা পথের পাঁচালী লিখছে সে কি পাঠক পাওয়ার জন্য লিখছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? তার বই পড়ার পাঠক নাই। এখনো নাই। আমি পথের পাঁচালী একজনকে দিচ্ছি সে পড়ে নাই। আমি জিজ্ঞেস করছি ২ বছর পর, "ভাই বইটা কি পড়ছিলেন?" কয় নাই। "ভাই বুঝি না তো।" তাইলে আমি কিভাবে ভালো লেখা আসবে? আর থাকার সাহিত্য হবে? বেঁচে থাকার সাহিত্য করতে গেলে তারও স্টাডি দরকার। যে লিখবে তারও স্টাডি দরকার, যে পাঠক তারও স্টাডি দরকার। বেঁচে থাকার বই পড়তে। তো প্রয়োজন ছিল কিনা? প্রয়োজন তো আসলে প্রয়োজন ছিল কিনা এই প্রশ্নের উত্তর হইল যে আ সাহিত্য হয় মূলত ২ টা ৩ টা কারণে। একটা হলো ক্রাইসিস পিরিয়ড এ কবিদের জন্ম হয়, লেখকদের জন্ম হয়। আমাদের দেশে ১২ মাসই মানে ১২ মাসে ১৩ ওই যে একটা আছে না যে কি ইয়ের মতো এইরকম ইস্যু তৈরি হয়, ক্রাইসিস তৈরি হয়। হ্যাঁ? ঘন্টায়, ঘন্টায়। ওই ক্রাইসিস গুলাতে লিখতেই একটা জেনারেশন তৈরি হয়ে গেছে। একটা জেনারেশন তৈরি হইছে। আমাদের স্বাধীনতার প্রয়োজনে অসংখ্য কবির জন্ম হইছে। স্বাধীনতা নিয়ে লিখছে। ভাষা আন্দোলনের প্রয়োজনে অসংখ্য কবির জন্ম হইছে। আ স্বৈরাচার হটাও আন্দোলনের সময় অসংখ্য কবির জন্ম হইছে। নানান সময়ে কবিদের জন্ম হয়েছে ক্রাইসিস পিরিয়ড গুলাতে। লেখকদের জন্ম হয়েছে। কিন্তু আমার বিষয়টা হলো আমার কথা হইলো যে লিখতেছেন আপনারা শুধু ঐরকম না। ওই যে একটা হাদিসে আছে যে, "নামাজ যদি পড়বেন, নামাজের মতো করে পড়েন। তা না হইলে এই নামাজ আখিরাতের দিন আপনাকে ছুঁড়ে মেরে দেওয়া হবে মুখের উপর।" তা আপনার সাহিত্য চর্চা যদি আপনি নিয়ে চলে যান তাইলে তো আর হইল না। আপনি মারা যাওয়ার সাথে, সাথে আপনার সাহিত্য চর্চা শেষ। আপনাকে থেকে যাওয়ার কিছু করতে হবে। আর এটা করতে গেলে আপনার যে বাস্তব জীবনযাত্রা, আপনি যেটার সাথে বড় হইছেন এটা ছাপায়া যদি আপনি সাহিত্য করতে চান, করতে পারবেন না। আপনি একটা সময় রাস্তায় মাটি কাটছেন। এখন আপনি ৳১০০ কোটি টাকার মালিক। লেখার সময় যদি আপনি এই মাটি কাটাটা উঠায় নিয়ে আসেন, ওইটাই হবে জীবন ঘনিষ্ঠ লেখা। ১০০ তলায় লেখা থাকে না। লেখা থাকে হইলো মানুষের মধ্যে, জীবন ঘনিষ্ঠতার মধ্যে। আপনি ওরিয়ানা ফাল্লাসের 'হাত বাড়িয়ে দাও' বই একজন মেয়ে, অবিবাহিত একজন মেয়ে, সে সন্তান নিচ্ছে গর্ভে। বাচ্চার সাথে কথা বলতেছে। বাচ্চাকে নানান রকমের ক্রাইসিস নিয়ে কথা বলতেছে। কি সাহসিকতা নিয়ে সে লিখছে। ওই সময় এটা অনেক সাহসিকতার বিষয় ছিল। সে নিজেকে তার মধ্যে সঁপে দিছে। যার কারণে ওই লেখাটা কালোত্তীর্ণ লেখা এবং যুগে, যুগে এই লেখা থেকে যাবে এবং লেখকদের জন্য এটা পাঠ্য বই। একটা লেখক যদি ওরিয়েন্টা ফাল্লাসের 'হাত বাড়িয়ে দাও' পড়ে তার যদি একটা দরজা থাকে লেখা বের করার ৩২ টা দরজা খুলে যাবে আমি মনে করি। আমি তো শুরু করছি। আমি বাংলাদেশের লেখকদের বই অনেকের বই আছে আমার এগুলো লেখা পড়ে আমাকে বলতেছে যে, "আপনি সমরেশদার মতো লেখেন।" আমি জীবনে সমরেশদার বই পড়ি নাই। মানে লেখার ধাঁচ এরকম। বিষয় হলো যে আমার কেমন জানি আমার এরকম আমার পথের পাঁচালী ভাল লাগে। আমার মাক্সিম গোর্কির 'মা' ভালো লাগে। পৃথিবীর পাঠশালা ভালো লাগে। আমি পড়ছি কাফকা। আমি ওইভাবেই আমি এই যে 'দিল্লি লোটা কম্বল', 'ধূপশিখা', আ 'ট্রেন টু পাকিস্তান', 'ভলকা থেকে গঙ্গা' আমি এগুলা পড়েই বড় হইছি।
আমার কথা হলো যে আমরা থেকে যাওয়ার সাহিত্য করতেছি কিনা। আমাকে যদি আমার লেখার মধ্যে না আনতে পারি, বিভিন্ন চরিত্রে না আনতে পারি, আমার মনে হয় না সেটার জীবন ঘনিষ্ঠ লেখা হবে, বেঁচে থাকার লেখা হবে। আর প্রয়োজন কবির প্রয়োজনে আসলে লেখালেখির প্রয়োজন আমার মনে হয় না যে তাদেরকে ছাড়িয়ে যাওয়ার মতো সাহিত্য এখনো হইছে, সামনেও হবে। এটা আমার মনে হয় যে আমার মনে হয় না এরকম হবে। কিন্তু এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সাহিত্য চর্চা করতে হবে। তারপরে সাহিত্য করতে হবে। আমাকে আগে পড়তে হবে। না পড়ে যদি আমি বলি আমি ঐশ্বরিক ঠিক আছে। উপর থেকে মেধা মানে আসলে লেখা ঐশ্বরিক, ঈশ্বর প্রদত্ত। বাট ওইটা বের করার ক্ষমতা আমাকে নিজে ওটা আমার মাথায় এসেছে একটা লেখা। আমি বের করব, কিভাবে লিখবো? এর জন্য আমাকে বই পড়তে হবে। কোন লেখক কিভাবে বের করছে লেখা? ওইটা জানতে হবে। ওই সবগুলোর সংমিশ্রণে আমার মতো করে বের করতে হবে। আমি ১০ টা বই পড়ছি। ১০ টা বইয়ের কে কার মতো করছে, বের করার জায়গাটা আমি দেখছি। ঠিক আছে? একজন মুখ দিয়ে বের করছে, একজন হাত দিয়ে বের করছে, একজন চোখ দিয়ে বের করছে। আমি হয়তো এমন হবে যে আমি টেনে বের করতেছি একবারে মানে মানে আমার গলা-টলা সহ টান দিয়ে বের করতেছি। বের করার জায়গাটা আমার মতো করে করতে হবে। কারো মতো যেন না হয়। আমার লেখাটা পড়লে যেন মানুষ মনে করে যে এটা রাশেদ রেহমানের লেখা। এটা সিফাত বন্যার লেখা। এরকম যেন ব্যক্তি মানে স্বকীয়তা থাকে। তাইলে হয়তো বেঁচে থাকা যাবে। তা না হলে আম আমার মনে হয় না যে এই লেখাগুলো থাকবে। সবাই সবার মতো করে নিজেকে একবারে স্বঘোষিত কবি, স্বঘোষিত লেখক বানায় ফেলছে। কালকে কবিতা ক্যাফে একটা প্রোগ্রাম দেখলাম। আম অনেক অনেক বড় একজন লেখক বলতেছে যে, আমি এতদিন লিখলাম। আমার মনে হয় না যে একটা লাইন আমি কবিতা লিখছি। তা আমি বললাম যে, "বেটা তুমি এটা লিখছো কেন? তুমি ৭০ বছর লেখছো আইসা কও যে আমার মনে হয় নাই যে একটা কবিতা হইছে বা একটা লাইন হইছে। তাহলে লেখার কি দরকার ছিল? এখন কবরে যাওয়ার সময় এসে গেছে গা।" তা হয় না এরকম হয় না। এরকম আছে যে তো তারপরে আমার কথা হচ্ছে আমরা আসলে একা না ওঠার চেষ্টা করি। একটা জেনারেশন তৈরি করতে গেলে একটা জেনারেশন যুগে, যুগে যারা বেঁচে ছিল প্রত্যেকেরই একটা জেনারেশন আছে। লেভেলে কিছু লোক ছিল। একসাথে কিছু লোক ছিল। আমরা কেমন জানি এরকম হয়ে গেছি যে আমরা নিজেই একা ১০০ মনে করি। যার কারণে কেউ হতে পারতেছি না ১০০। সবাই একাই আছি এখন। ধন্যবাদ আপনাকে। অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। অনেক বিষয়েই আমি আসলে সহমত জানাবো, একমত আপনার সাথে। দর্শকদের মতামত একটু পড়ে নিচ্ছি। পড়ন্ত বিকেল লিখেছেন, বন্যা আপনাকে অনেক সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ। বিএম বাবলুর রহমান লিখেছেন, আলোচনা সুন্দর হচ্ছে। আপুকে অসাধারণ লাগছে, অনেক ধন্যবাদ। আলোচনাও ভালো হচ্ছে। ইসমাইল রঞ্জু, আপনাকে ধন্যবাদ। এই যে আমরা অনেক কিছু জানলাম, যে তাহলে আপনার কথায় উঠে আসলো আমাদের বর্তমান সাহিত্য চর্চা যারা করছেন, যারা লিখছেন, তাদের সাথে সমাজের সম্পৃক্ততা আসলেই সেইভাবে নেই। আহ মনে হচ্ছে আসলেই সেইভাবে নেই, কারণ সেরকম উঠে আসার মতো, মানে থেকে যাওয়ার মতো, দাগ লাগার মতো আসলে এই মুহূর্তে ওইরকম কিছুই পাওয়া যাচ্ছে না। কিন্তু এই যে আপনি বললেন যে জ্ঞানী পাঠক, পাঠক কি আসলে তৈরির ক্ষেত্রে লেখকদের বা শিল্পের কোনো দায় নেই? শিল্পেরও তো একটা দায় থাকে, তাই না? এবং শিল্পের নেতৃত্ব যারা দেয়, যেমন একটা সিনেমা যে আমি বানাবো, সেই সিনেমাটা অডিয়েন্স দেখবে কিনা, সব শ্রেণীর অডিয়েন্সকে গ্রহণ করানোর দায়টা কি পরিচালকের না? এটা যদি একটু বলতেন। পাঠক কিভাবে তৈরি হবে, তার পাঠক বা দর্শক তৈরির বিষয়ে কি মানে লেখকের বা পরিচালকের দায় নেই? জি, অবশ্যই আছে। ধন্যবাদ আপনাকে। এখন আমি এটাই তো বললাম যে আমরা আ না হচ্ছে মননশীল লেখা বা মেধাভিত্তিক লেখা, আর না হচ্ছে মেধাভিত্তিক পাঠক তৈরি বা দর্শক তৈরি। এখন যেটা হচ্ছে সেটারও দর্শক পাওয়া যায় না। আমি যে আমাদের এখানে অনেক ভালো, ভালো আ
আর্ট ফিল্ম হয়েছে, যে ফিল্মগুলো আসলে দেখার লোক ছিল না, কেউ দেখতে যায় নাই বা হলে যায় নাই। মানে একটা সময় কিন্তু এই সিনেমার ওই রকম দর্শকপ্রিয়তা ছিল যে মারিং কাটিং ছবি, কোনো গল্প নাই, মারামারি আছে, এই আজে বাজে বক্তব্য আছে, এইসব ছবি দেখতো মানুষ। দেখতে দেখতে একটা সময় মানুষ এটার প্রতি মানুষের আস্থা হারিয়ে ফেলছে যে এখানে ভালো কিছু হয় না। তো সেক্ষেত্রে শিল্পের দায়িত্ব তাদের ছিল, তারা এটা ধীরে 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 ওই মানে ওই আম, যে বলা যায় যে পচা মাথা দিয়ে যা তৈরি করেছিল অত ওই ডাস্টবিনই যাবে। তো মানুষ এখন এমন হয়েছে যে সিনেমা হলের সামনে যদি কেউ ভুল করে গাড়ি পার করে ড্রাইভারকে মারতে যায়, যে বেটা এখানে গাড়ি দাঁড় করছে, মানে ওখানে দাঁড়াতে সে লজ্জা করতেছে। যে এই যে বিষয় আমাদের তৈরি হয়ে গেছে, এটার জন্য আহ ইয়েরাই দায়ী, নির্মাতারাই দায়ী। অনেক ক্ষেত্রে নির্মাতারাই দায়ী। কিছু আজে বাজে নির্মাতা নানান রকমের আজে বাজে জিনিস তৈরি করে গেছে। ওইভাবেই আমি বলতেছি যে আমি যেটা বলতেছিলাম যে আমরা আমাদের মতো করে, আমি যদি আমার জায়গাটা, আমি যা দেখছি সেটাই যদি আমি লিখি, ওই জায়গাটা উঠে আসছে। যেমন আমি আমার মানে আমার আহ, চেহারা বা আমার বাচন ভঙ্গি, আমার যে অ্যাটিটিউড, এরপর মানে এটার উপরে যে চরিত্রটা আমার যায়, আমি যদি সেটা করি তাইলে সেটা কালোত্তীর্ণ হবে, সেই ভিজুয়ালটা বা সেই নাটক বা সিনেমাটা কালোত্তীর্ণ হবে। আর আমি যদি মনে করি যে আমি মান্না হব, মানে এই যে আমাদের জায়গাগুলা, আমি ইমদাদুল হক মিলনের চেয়ে ভালো লিখবো, অমুকের চেয়ে ভালো লিখবো, তমুকের চেয়ে ভালো লিখবো, মানে এই যে বিষয় নিজেকে রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে কিছু মনে করার কারণে অনেক সময় এই যে এরকম হচ্ছে, মানে হচ্ছে না তা না, ওই যে শিল্পের দায়বদ্ধতা আছে, যা কিন্তু আমরা এরা এড়িয়ে যেতে পারবো না। কিন্তু এটার জন্য যারা বটবৃক্ষ ছিল তারাই দায়ী, আজকে তরুণরা দায়ী না। আমি একটা প্রমাণ দিতে পারি। আমার 13 সালে বা 10 সালে, 2010 সালে বইমেলাতে একটা বই নিয়ে যাই আমি। আমি মাহি ভাইয়ের উপস্থাপনায় একটা মানে লাইনে দাঁড়াইছি, সামনে এক স্যার ছিল তখন, নাম বলি না। উনি তার বই 40 মিনিটের প্রোগ্রাম, দাঁড়াইছে 20 জন, 2 মিনিট করে বলবে, উনি 28 মিনিট বলছেন, আমি তার পিছিয়েই ছিলাম। 28 মিনিট বলছে এই বই ভালো, সেই বই ভালো, হ্যান বই ভালো, ত্যান বই ভালো, এরকম করে বলতে 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 সে চিন্তা করছে একটা সেটাও ভালো, এখনো সেটা লেখে নাই। কিন্তু সে বলতেছে না যে তরুণরা ভালো লেখে, তরুণদের লেখা পড়েন। তো আরেকজন অমুক স্যার তৈরি করেন, আরেকজন লেখক আপনি তৈরি করেন, মানে আমাকে কেটে ফেললে আর যেন গাছ তৈরি না হয়, আমি মারা গেলে আর যেন কোনো লেখক তৈরি না হয়। মানে এটা কিন্তু আমাদের যারা সিনিয়র আছে তাদের মধ্যে এক ধরনের আছে। আর আমরা যারা লেখালেখি করি, ওই কারণেই হয়তো আমরা অনেকেই বলি যে না, আমরা তরুণ পরিচয় দিত, আমরা অনেকে বই মানে বিব্রত বোধ করি বা অনেকে এটা মানে আহ, বলি না বা প্রতিবাদ করি, আমাকে তরুণ কেন বলা হবে, কেন বলা হবে। এখন আমরা যারা আমার মনে হয় যে আমার বইটা আমি আমার এক স্যার আমার বই 2 মাস চাইছে আজীবন, 2 মাস চাওয়ার পরে তাকে আমি বইটা তার বাসায় গিয়ে দিয়ে আসছি। উনি একজন ফোকলোরবিদ দিছি আজীবন দেওয়া, অথচ 1 বছর পরে তাকে আমি প্রশ্ন করছি বইটা কি পড়ছিলেন, সে পড়ে নাই, সে বলছে আমি পড়ি নাই। চিন্তা করা যায় যে উনি ফোকলোরবিদ নিজেকে দাবি করে, অথচ এই সময়ে যদি ফোকলোর নিয়ে কেউ লিখে থাকে আমি লিখছি, অথচ উনি ওই বইটা পড়েন নাই। 2 মাস আমার কাছে বই চাইছে কিন্তু সে বইটা পড়েন নাই। তো উনি বাহাবা দিতেন না, ওনার কাছ থেকে আমি সহযোগিতা পাইতাম এইরকম যে উনি আমাকে ধারণা দিতে পারতেন যে পরবর্তীতে যদি লেখো তুমি এরকম লিখতে পারতা, বা এরকম বা কোথাও ভুল থাকলে সে ভুল ধরাই দিতে পারতেন আমাকে। নেক্সট আমার যে বইগুলো আসতো ওই বইগুলোতে কিন্তু আমি সংশোধিত হতে পারতাম, কিন্তু সেই ধরনের সুযোগ তার কাছ থেকে কিন্তু আমরা পাচ্ছি না। যার কারণে আমি আমার মতো করে তৈরি করতেছি, এবং আমি শব্দের ক্ষেত্রে নানান রকমের করে আমি সেটা দেখতেছি বা এডিটরদের দিয়ে শব্দ দেখাচ্ছি। কিন্তু আমরা
আমাদের যারা সিনিয়র আছে তাদের কাছ থেকে পাচ্ছি না, যার কারণে যে শিল্পের দায়িত্ব ওনারা আমাদের আমাদের মতো করে তৈরি হতে দিচ্ছে না জেনারেশনটা। এখন ভালো লাগে, আমি এখন যে লেখা হচ্ছে না, বই ভালো বই আসতেছে না তা না, দু একটা বই ভালো আসে, কিন্তু সেটা পাঠক সেইটা প্রকাশকরা বুঝবে কি করে? তারা তো আসলে ওই পাণ্ডুলিপি পড়ে না। তারা যদি পাণ্ডুলিপি পড়ে বই করতো তাহলে একটা বই করতো না, 200 বই পাইতো না। আহ, এটা তো একটা গুরুত্বপূর্ণ কথা। আপনি কি শুনতে পাচ্ছেন? আমাকে বোঝা যাচ্ছে? জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে প্রকাশকরা পাণ্ডুলিপি না পড়ে আহ, অনেক অনেক বই ছাপিয়ে ফেলে, তো ধরেন যে এই যে অনেক বইয়ের ভিড়ে আসলে আসল যে বইটা, মানে ওই যে যেই বইটা আসলে মানের বা সাহিত্যের, সাহিত্যকে যে বইটা মানে স্পর্শ করতে পারে, সেই বইটাই কিন্তু হারিয়ে যায়। এইদিকে আসলে আমি এখন পর্যন্ত যা দেখলাম, আসলে প্রকাশকদের খুব একটা মনোযোগ নেই বললেই চলে। এটা আসলে সত্যি কথা। যেমন গত বছর বই মেলায়ও আমি মনে আছে আমার সম্ভবত ৩,৫০০ কবিতার বই বের হয়েছে। এটা কিন্তু বিশাল বিষয়। এবং আমি লেখালেখি করি না, কিন্তু একটু তো বুঝি আসলে আহ, কোন লেখাটা কিরকম, মানে কিরকম ছড়া হচ্ছে, কিরকম লেখা হচ্ছে। তো সেখান থেকে আসলে বলাই যায় প্রকাশকদের অনেক দায়। আমাদের এই অনুষ্ঠান শুনলে অবশ্যই আজকে যদি কোনো প্রকাশক আমাদের এই আলোচনা শুনে, তাহলে আহ, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে অনুরোধ করব যে আম, একটু বইয়ের মানের দিকে, পাণ্ডুলিপি পড়ে যেন বই বের করা হয়। সাহিত্যে টিকে থাকার মতো কোনো কিছু ঘটলে তো প্রকাশনারও একটা নাম হয়। কোনো বই জি, যদি জি। ভালো করে, সেই প্রকাশনার কিন্তু অনেক নাম হয়। আমরা জানলাম যে উম, এই যে উম, শিল্পের বা লেখকের দায় আছে কিনা, রাষ্ট্রের দায় কতটুকু আপনি মনে করেন? এই যে নৈতিক এক ধরনের অবক্ষয় কিন্তু তৈরি হচ্ছে। আপনি তো দেখেনি, নিউজ খুললেই হত্যা, ধর্ষণ, চুরি, মানে এটা কিন্তু আমাদের দেশে একটু বেশি হচ্ছে, ক্রাইমটা। এই এই জায়গা থেকেও কি মানে শিল্প চর্চা বা উম, লেখালেখি, বই পড়া, পাঠের প্রয়োজনীয়তা আছে কিনা, নৈতিক অবক্ষয় যাতে না হয়? আর হচ্ছে রাষ্ট্রের আসলে কতটুকু দায় আছে? রাষ্ট্র কি এই পথটা তৈরি করে দিচ্ছে জনগণের জন্য, বা ধন্যবাদ রাষ্ট্রের আপনাকে। ব্যর্থতা কতটুকু? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বিষয়টা হলো যে আমাদের কোথায় গুরুত্ব দিতে হবে সেটা আমাদের আগে ঠিক করতে হবে, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে যদি আমরা গুরুত্ব না দেই তাইলে তো আম, এইসব ঘটনা ঘটতেই থাকবে। এখন একটা আম, একটা হত্যাকাণ্ড ঘটে গেলে তখন ওইটা নিয়ে খুব চাঞ্চল্যকর অবস্থা, সবাই এটা নিয়ে কথা বলি, ফেসবুক স্ট্যাটাস দিই, নানান রকমের কথা হয়। বা পরবর্তীতে যদি এরকম হয় যে তাকে নিয়ে আবার একটা মহল আছে, তাকে নিয়ে ওই যে 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 ব্যক্তি ঘটনাটা শিকার মারা গেছে, একটা মহল থাকে যে তারা আবার তার খারাপ দিকগুলো উঠায় নিয়ে আসে, ভিজুয়াল করে নিয়ে আসে, এই করতো সেই করতো, যার কারণে অনেক সময় অনেক বিচার দেখছি ধামাচাপা হয়ে গেছে। এটা ছিল এক ধরনের পায়তারা। রাষ্ট্রের দায় আমি বলবো, রাষ্ট্রের একটা গান আছে না, যে তোমার মতো ভালো হতাম থাকতাম যদি নিরাকারে, তুমি একটু হলেও নষ্ট হতে থাকতে যদি মানুষের আকারে। রাষ্ট্র মানুষ দ্বারা পরিচালিত। কালকে একটা প্রতিবেদন দেখছি কাশিমপুর কারাগারে হলমার্ক গ্রুপের আহ যে দুর্নীতির হোতা, তিনি জেলখানার ভিতরে জেলারের আহ সহযোগিতায় মেয়ে নেয়ার মানে আহ সময় কাটায়। এইটা একটা রাষ্ট্রের যে কতটুকু উদাসীনতা বা অবহেলার বা বা লজ্জার বিষয়, সেটা তো বুঝতে হবে। এখন ক্ষমতার জন্য যদি আমি ইস্যু নিয়ে সবসময় ইস্যু নিয়েই থাকি, যে একটার পর একটা ইস্যু হবে, মানুষ এই ইস্যুর দিকেই থাকবে। উন্নয়ন হচ্ছে,
উন্নয়ন হবে, উন্নয়ন হচ্ছে, দেশে নির্বাচন, খরচ নাই, নানান কিছু নাই, উন্নয়ন হবে, এটা স্বাভাবিক। উন্নয়ন হবে, উন্নয়ন হচ্ছে, হচ্ছে না এমন কথা না, উন্নয়ন হবে এটা স্বাভাবিক। কিন্তু আমার মনে হয় যে রাষ্ট্রপ্রধানের যে মন মানসিকতা, সাপ্লাই লাইনে ওই মন মানসিকতার লোক নাই। লো লেভেলে ওই সেবা, শেখ হাসিনার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে মানসিকতা, ওই সেবাটা লো লেভেলে দেওয়ার মতো তারপরে লোক নাই। আর আমার মানে একটা জিনিস মনে হয়, আমি খুব কাছে থেকে একটা জিনিস দেখছি যে ৩টা ইম্পর্টেন্ট জায়গাতে আমাদের উদাসীনতা সবচেয়ে বেশি। একটা হলো বিচার, একটা বিচার, একটা চিকিৎসা খাত, আর একটা হলো শিল্প সংস্কৃতি। আমরা সবচেয়ে উদাসীন। এই জিনিসটা পার্শ্ববর্তী রাষ্ট্রে কিন্তু ইন্ডিয়াতে নাই। বিচারে যদি রাজার ছেলে অপরাধ করে, একবারে 40 ফুট মাটির নিচ থেকে তুলে নিয়ে এসে বিচারের ক্ষেত্রে, ওষুধের ক্ষেত্রে কোনো ছাড় নাই, চিকিৎসার ক্ষেত্রে কোনো ছাড় নাই, আর শিল্প সংস্কৃতির ক্ষেত্রে ওদের কোনো ছাড় নাই। আমাদের দেশে এই 3টা জায়গায়, ইম্পর্টেন্ট 3টা জায়গাতে আমাদের এত উদাসীনতা, এত দুর্নীতি, এই জায়গাগুলোতে এত দুর্নীতি। আমার লজ্জা থাকা উচিত, একজন পুলিশ, একজন অপরাধী 2টা টাকার জন্য একটা অপরাধী এইরকম সুযোগ করে দিতেছে। এই যে বিষয়গুলা, আমি ওই যে একটা প্রথম প্রশ্ন প্রকাশকদের নিয়ে করা হয়েছে, একজন প্রকাশক একটা বইয়ের ভিতরের কাগজ দিছে 150 গ্রাম গ্লোসি, বাইরে দিছে 250 গ্রাম কভার, দামি কভার, দামি পেস্টিং, সব দামি ছাপায় কাজ করে দিয়েছে এগুলো বাচ্চাদের দিয়ে। 2 টাকা কম লাগবে দেয়া বাচ্চা, বাচ্চারা কাজ করুক, সমস্যা নাই, ওদের শিক্ষারও সুযোগ দিতে হবে। বাট ওই বাচ্চারা এই বইটা কি ভালোভাবে করতে পারবে? ওরা বোঝে যে এটা কি, কেন বাচ্চাদের এটা করতে হবে? উনি অনেক টাকা খরচ করছে, এটাতে 1 লক্ষ টাকা খরচ করছে, বাট বাচ্চাদের দিয়ে কেন করাবে? এই যে উদাসীনতা, উনি ছেলে মনে করতেছেন না, কিন্তু একটা বই একজন লেখকের মানে সন্তানের মতো। এই যে জায়গাগুলো আমরা আসলে, আমার কথা হলো যে আমরা এই রাষ্ট্রের দায় প্রধানমন্ত্রীর উপরে যদি দিই, প্রধানমন্ত্রী, আমরা তো ওই যে একটা আমরা বলি না এই দেশে ট্রুডো দরকার, কিন্তু আমরা জনগণ তো তা না। আমরা জনগণ তো তা না। ওর দেশের জনগণ যদি হইতো, মানে ওই জনগণ আমরা না। আমরা সুযোগ করে দেই। আমিও সুযোগ, খালি পুলিশ না, আমিও সুযোগ করে দেই। আমিও সুযোগ করে দেই। এইটা করতে আমিও সুযোগ করে দেই। এদেশে সবগুলো হত্যাকাণ্ডের বেশিরভাগ, সিংহভাগ হত্যাকাণ্ডের বিচার হইছে। বিচার হইছে। কিন্তু আবার অনেক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার হয় নাই। হয় নাই এদেশে। এদেশে কখনো বিচার ব্যবস্থা এরকম ভালো ছিল না। কারণ হলো যে, দেশের যে জনক, জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ জারি করছিল যে বিচার চাওয়াই যাবে না, এরকম একটা বিষয়। সেই দেশেই আমরা আছি। তো আমার বিষয় হলো যে, যদি আসলে সামগ্রিক উন্নয়ন আছে, প্রধানমন্ত্রীর যে গৃহহীনদের ঘর দিচ্ছেন, কিন্তু তারপরও মানুষ রাস্তায় আছে, রাস্তায় আছে, কিছু লোক রাস্তায় থাকবে, বাড়ি ঘর সব আছে, তারা রাস্তায় আছে, অথবা দুর্নীতির শিকার। একটা বাড়ি দেওয়া হচ্ছে, এরকম দুর্নীতি পাই, একটা বাড়ি দেওয়া হচ্ছে, এরকম দেখছি, একটা বাড়ি দেওয়া হচ্ছে, লিস্ট করতেও কিছু করা হচ্ছে। মানে এই যে সব জায়গায় মানে আমরা দেখছি সব জায়গায় ওই যে একটা কথাই বারবার বলতে হয় যে রাষ্ট্রের দায় রাষ্ট্র এড়াতে পারবে না। অর্থাৎ রাষ্ট্রের যারা হত্যাকর্তা আছে, আপনারা প্রধানমন্ত্রীকে দেখে শেখেন, এবং একটা কথা হলো যে আমরা আসলে তো কেউ থাকবো না, আমরা তো কেউ থাকবো না। এত টাকার আমার দরকার আছে? এত টাকার দরকার নাই। আমি পুলিশে চাকরি করি, বেতন পাই 30-35 হাজার টাকা, আমার সংসার চলে যাবে। হাত পেতে টাকা নেওয়ার দরকার আছে? দরকার নেই। কোন দেশের এক রাষ্ট্রপতি দেখলাম কি, পদত্যাগ করে সাইকেল নিয়ে বেরোয় আসছে। আমার এত টাকার দরকার আছে নাকি?
আমরা শিখি না কেন? কোটি কোটি টাকার আমার দরকার আছে। আমি মারা যাব, এটা মাথায়। আমার আমার কথা হলো একটাই, আম, আমরা ভালো থাকার চেষ্টা করি, নিজে পাশের জনকে ভালো রাখার চেষ্টা করি। সামনে দুস্থ মানুষ পড়লে যতটুকু সম্ভব মানে তার সেবা করার চেষ্টা করি। আমার সবচেয়ে খারাপ লাগার একটা বিষয় ছিল, একদিন আমি দেখছি যে আমরা ওই জায়গা থেকে বের হয়ে আসি, একটা লোকের পা নেই, গাড়ি ডলা দিয়ে পা ছিঁড়ে নিয়ে গেছে গা, সবাই ছবি তুলতেছে। তাকে হাসপাতালে নিয়ে গেলি পাটা কেটে ফেললেও বেঁচে যাবে। আমরা আসলে আমাদের দায়িত্ববোধের জায়গাটা আমরা বুঝি, আমার কি দায়িত্ব সবার সবার ক্ষেত্রে। শিল্প সংস্কৃতি বলি, বিচার ব্যবস্থা বলি, সব জায়গায় লজ্জা নিয়ে আসি। আমার আমার যে লজ্জা থাকার কথা, এই লজ্জাটা আমি পাই, তাইলে মানুষ হিসাবে আমি মরতে পারবো। কিছুর দরকার নাই, মানবিক মানুষ হিসেবে আমরা মরি। ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক সমৃদ্ধ আলোচনা হয়েছে। আমাদের সাথে যারা দর্শক ছিলেন অবশ্যই তারা বুঝতে পেরেছেন যে আজকে কি ধরনের আলোচনা হলো। লেখকের কাছ থেকে আমরা কত কিছু আজকে জানতে পারলাম। আমাদের নির্ধারিত সময় অলরেডি শেষ। আমরা 1 ঘন্টা পার হয়ে গিয়েছি 1 মিনিট আগে। তো আজকে আমাদের activenews24.com এ আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা পরবর্তীতে কোনো একদিন আরো সুন্দর সুন্দর আলোচনা আপনার কাছ থেকে শুনবো। আমাদের দর্শককে আপনার যদি কোনো কিছু বলার থাকে। আমি কথা বলতে গিয়ে অনেক কথাই বলেছি। আর অ্যাক্টিভ নিউজ কে ধন্যবাদ, এবং যারা আজকের আলোচনা শুনেছেন এবং শুনবেন তাদের প্রত্যেকের প্রতি আমার আমি ক্ষমা প্রার্থনা রাখছি যে আমি কথা বলতে গিয়ে অনেক ভুল কথাও বলেছি, হয়তো কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি। তো ওই কষ্টগুলো আমাকে মানে দিয়ে দিবেন। এই কথাগুলোর মাঝে যদি দুই একটা ভালো কথা বলে থাকি, সেই কথাগুলোর কারণেই হয়তো আমার এই কষ্টের কথাগুলো বলে গিয়ে আমাকে ক্ষমা করে দিবেন। আর যারা শুনেছেন, আমরা ভালো থাকি, করোনাকালীন চলছে। আমরা অন্তত নিজে সেফ থাকি, পরিবারকে ভালো রাখি, দেশকে ভালো রাখি। ধন্যবাদ আপনাকে। সবাইকে ধন্যবাদ। লেখককে আবারও ধন্যবাদ, এবং দর্শক আপনাদের এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই লাইভটি দেখার জন্য, এবং আমাদের পেজটি